আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছো। সো সবাই একটু আমরা দ্রুত জয়েন করে ফেলি। আর সবকিছু ঠিক আছে কিনা আমাকে একটু জানাই যে ভাইয়া সবকিছু ঠিক আছে কিনা, শোনা যাচ্ছে কিনা, ক্লিয়ার আছে কিনা। আচ্ছা, সবাই একটু দ্রুত জয়েন করে ফেলেন, সবাই একটু দ্রুত জয়েন করে ফেলেন। আচ্ছা, সো মোটামুটি আমরা অনেকে চলে আসছি। সো যারা জয়েন করছেন ভাইকে একটু জানান সবকিছু ক্লিয়ার আছে কিনা, শোনা যাচ্ছে কিনা। আর যারা জয়েন করছেন একটু কষ্ট করে কি করবেন, একটু কষ্ট করে নিজের বন্ধুদেরকে একটু মেনশন করে দিবেন, একটু কষ্ট করে নিজের সব বন্ধুদেরকে মেনশন করে দিবেন। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আসলাম ভাইয়া, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। ভাইয়া ভালো আছি। সো সবাই একটু দ্রুত জয়েন করে ফেলেন, সবাই জয়েন করে ফেলেন। আর কষ্ট করে যদি পারেন একটু নিজের টাইম লাইনে ক্লাসটা একটু শেয়ার করে রাখবেন, আর একটু কি করবেন, বন্ধুদেরকে একটু মেনশন করে দেন। আপনার কলেজ ফ্রেন্ড বা বিভিন্ন ফ্রেন্ড আছে, ওদেরকে একটু কষ্ট করে মেনশন করে দেন। আচ্ছা, আসলাম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। সো ভাইয়া বেশি সময় নিব না ভাইয়া। আচ্ছা জি ভাইয়া, সব ক্লিয়ার শোনা যাচ্ছে? ঠিক আছে, শোনাচ্ছে ভাইয়া। জাস্ট 2টা মিনিট সময় নিব, 2টা মিনিট সময় নিব। সো ভাইয়ার জন্য কষ্ট করে কি করবেন, ভাইয়ার জন্য একটু কষ্ট করে নিজের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে নিয়ে আসবেন। ভাইয়ার জন্য একটু কষ্ট করে নিজের ফ্রেন্ডদেরকে মেনশন করে দিবেন। আর যদি পারেন একটু নিজের টাইম লাইনে ক্লাসটা একটু শেয়ার করে রাখবেন। আচ্ছা, আমি 2টা মিনিট সময় নিব, আমি জাস্ট 2টা মিনিট সময় নিব। আপনার থেকে বেশি কিছু চাওয়ার নেই, আপনারা জাস্ট একটু বন্ধুদেরকে মেনশন করে দিবেন, জাস্ট এটাই হচ্ছে কথা। সো আমি আমার কাঙ্ক্ষিত ক্লাসে আমার নির্দিষ্ট সময় মতো চলে যাব, ঠিক 8টা 20 থেকে আমি পড়া শুরু করে দিব। সো যারা জয়েন করছি, সো মোটামুটি আমরা যারাই আছি, যে কয়জন আছি, আমরা কষ্ট করে একটু বন্ধুদেরকে মেনশন করে দিব। সো সবকিছু ক্লিয়ার থাকলে, আজকেও আমি গুরুত্বপূর্ণ অনেকগুলো প্রশ্ন নিয়ে আসছি। সো গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্রশ্ন, এখান থেকে আপনার অনেকগুলো বেসিক শিকার আছে, অনেক ধরনের প্রশ্ন আছে। সো ইনশাল্লাহ। আচ্ছা, শুরু করেন ভাই। ওকে, ঠিক আছে, তাহলে আমি শুরু করে দিচ্ছি, আমি শুরু করে দিচ্ছি। ওকে, আসেন তাহলে আমাদের ক্লাস নাম্বার 1, ক্লাস নাম্বার 2, আজকে হচ্ছে আমাদের ক্লাস নাম্বার 2, আমাদের 30 ডেসে আজকে হচ্ছে ক্লাস নাম্বার 2। সো ইনশাল্লাহ ভালো কিছু হবে, ভালো কিছু হবে। ওকে, আসেন তাহলে, বিসমিল্লাহ। ওকে ভাই, 1 নম্বর প্রশ্ন দ্বারা আমরা শুরু করলাম। 1 নম্বর প্রশ্ন, নিচের কোন বিবরণীর মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল জানা যায়?
দেখি ভাইয়া একটু অ্যান্সার করা শুরু করেন। সো আমরা যারা জয়েন করছি, নতুন করে যারা জয়েন করছি, প্রত্যেক কষ্টের বন্ধুদেরকে মেনশন করে দিব, একটু ক্লাসে নিয়ে আসবো। সো আসেন, 1 নাম্বার প্রশ্ন দ্বারা আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করলাম। আজকে হচ্ছে আমাদের 2য় নাম্বার ক্লাস। সো প্রশ্ন নাম্বার 1, নিচের কোন বিবরণীর মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল জানা যায়? আর্থিক ফলাফল জানা যায় কোন বিবরণীর মাধ্যমে? ওকে, প্রশ্ন কোন জায়গা থেকে ভাইয়া? প্রশ্ন হচ্ছে আর্থিক বিবরণী থেকে। প্রশ্ন কোন জায়গা? প্রশ্ন হচ্ছে আর্থিক বিবরণী থেকে, আর্থিক বিবরণী থেকে। আচ্ছা, নিশা মেনশন করছেন, সামিরা মেনশন করে দিয়েছেন। ওকে, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। সো আসেন, ভাইয়ার যেহেতু কষ্টটা হচ্ছে, কষ্টটা একটু আপনারা একটু মেনশন করে সার্থক করে দিবেন আমার জন্য। আচ্ছা, আয়ান বলছে ভাইয়া 1-এর হবে সি নাম্বারটা, আর্থিক অবস্থার বিবরণী। ওকে, তাহলে এখানে শিকার বিষয় আছে। বাকির অ্যান্সার করেন তো ভাইয়া, বাকির অ্যান্সার করেন। নিচের কোন বিবরণীর মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল জানা যায়? প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল জানা যায়। ওকে, আমি কি বলছি ভাইয়া? আমি বলছি প্রশ্নটা কোন জায়গার? প্রশ্নটা হচ্ছে আর্থিক বিবরণীর। সো একটু ভালো করে আমি কিছু বেসিক কথা বলতেছি ভাইয়া। আর্থিক বিবরণীর অংশ কয়টা একটু ভালো করে মাথায় রাখবেন ভাইয়া। আর্থিক বিবরণীর অংশ হচ্ছে 5টা। আর্থিক বিবরণীর অংশ হচ্ছে কয়টা? 5টা। 5টার মধ্যে আর্থিক বিবরণীর মধ্যে বিবরণী আছে কয়টা ভাইয়া? বিবরণী আছে ভাইয়া 4টা। বিবরণী আছে 4টা। আর যে একটা একটা সেটা কি ভাইয়া? একটা হচ্ছে টিকা বা ব্যাখ্যা। টিকা বা ব্যাখ্যা। তাহলে এগুলো একটু ভালো করে মাথায় রাখবেন। আচ্ছা, সবাই বলছেন, অনেকে বলছেন সি নাম্বারটা। আচ্ছা, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছে। আচ্ছা, অনেকে বলছেন সি নাম্বারটা এবং অনেকে বলছেন, আচ্ছা অনেকেই না, সামিরা বলছে ভাইয়া এ নাম্বারটা হবে, আইডিনও বলছে সি নাম্বারটা, নাহিম বলছে সি নাম্বারটা, খোকনও বলছে সি নাম্বারটা, নিশা বলছে সি নাম্বারটা। তাহলে ভেজাল আছে। আপনারা বলছেন কোনটা ভাইয়া? আপনারা বলছেন আর্থিক অবস্থার বিবরণী। ওকে, তাহলে এবার একটু ভাইয়ার ব্যাখ্যাটা একটু শুনবেন। প্রথমত ভাইয়া, প্রশ্নটা কোন জায়গার? প্রশ্নটা হচ্ছে আর্থিক বিবরণীর। এখন দুইটা বিষয় মাথায় রাখবেন যে ভাইয়া আর্থিক বিবরণীর অংশ কয়টা? ভাইয়া অংশ হচ্ছে 5টা। 5টার মধ্যে বিবরণী কয়টা ভাইয়া? আর্থিক বিবরণী হচ্ছে ভাইয়া 4টা। আর একটা কি ভাইয়া? আরেকটা হচ্ছে ভাইয়া টিকা বা ব্যাখ্যা। টিকা বা ব্যাখ্যা। এখন আমাকে প্রশ্নে বলছে আর্থিক ফলাফল। এখন আমাকে বুঝতে হবে ভাইয়া আর্থিক ফলাফল মানে কি বোঝায় এবং আর্থিক অবস্থা মানে কি বোঝায়। আর্থিক ফলাফল মানে কি, আর্থিক অবস্থা মানে কি। সো আর্থিক ফলাফল, আর্থিক ফলাফল মানে কি ভাইয়া? আর্থিক ফলাফল মানে হচ্ছে ভাইয়া লাভ ক্ষতি। আপনারা যেটা জানতেন না ভাইয়া, আর্থিক ফলাফল মানে কি ভাইয়া? আর্থিক ফলাফল মানে হচ্ছে লাভ ক্ষতি। আরেকটা যেটা, আরেকটা কোনটা ভাইয়া? আরেকটা হচ্ছে ভাইয়া আর্থিক অবস্থা। আর্থিক অবস্থা মানে হচ্ছে ভাইয়া সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব। সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। তাহলে ভাইয়া ফলাফল মানে কি ভাইয়া? ফলাফল মানে হচ্ছে লাভ ক্ষতি। আর্থিক অবস্থা মানে হচ্ছে সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। আমাকে প্রশ্নে জানতে চাইছে আর্থিক ফলাফল জানা যায় ভাইয়া, লাভ ক্ষতি জানা যায় কোন বিবরণীর মাধ্যমে? বিষদায় বিবরণীর মাধ্যমে। আর আর্থিক অবস্থা জানা যায় কিসের মাধ্যমে? সেটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণীর মাধ্যমে। তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে আমার এই নাম্বারটা। বলেন সবাই বুঝতে পারছেন কিনা? অনেক বেসিক কিন্তু এখানে আমি ক্লিয়ার করছি, সবাই বুঝতে পারছেন কিনা? সো ভাইয়া দুইটা বিষয়, একটা হচ্ছে আর্থিক ফলাফল আর একটা হচ্ছে আর্থিক অবস্থা। ভাইয়া ফলাফল মানে হচ্ছে লাভ ক্ষতি, অবস্থা মানে হচ্ছে কি ভাইয়া? অবস্থা মানে হচ্ছে সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব। বলেন সবার ক্লিয়ার? 1 নাম্বার প্রশ্ন। এছাড়া অতিরিক্ত আমরা কি শিখলাম ভাইয়া? আর্থিক বিবরণীর, আর্থিক বিবরণীর অংশ কয়টা ভাইয়া? অংশ হচ্ছে 5টা। ভাইয়া বিবরণী কয়টা? বিবরণী হচ্ছে 4টা। একটা কি ভাইয়া? একটা হচ্ছে টিকা বা ব্যাখ্যা সমূহ। সো আপাতত এগুলো একটু মাথায় সেট করে রাখেন, অ্যাডমিশনে এগুলো আরো ইন ডিটেলস ক্লিয়ার হবে। বুঝতে পারছেন ভাইয়া? অ্যান্সার হবে এ নাম্বারটা। সো অনেকে সি নাম্বার বলছেন, সি নাম্বারটা হবে না ভাইয়া, কারণ আর্থিক ফলাফল মানে হচ্ছে লাভ ক্ষতি বিবরণীকে বোঝায়। আর্থিক ফলাফল মানে হচ্ছে লাভ ক্ষতি, আর আর্থিক অবস্থা মানে হচ্ছে সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। ওকে জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, বুঝতে পারলে আলহামদুলিল্লাহ। তাহলে 2 নাম্বার প্রশ্নে চলে আসেন। 2 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্নে কি বলছে ভাইয়া? বকেয়া চেক বলতে কি বোঝায়? বকেয়া চেক বলতে কি বোঝায়? দেখি একটু বলেন তো ভাইয়া, বকেয়া চেক বলতে কি বোঝানো হয়? জমাকৃত চেক প্রত্যাখ্যাত হয়েছে, ইস্যুকৃত চেক যা প্রত্যাখ্যাত হয়েছে, এরপরে বলছে ইস্যুকৃত চেক যা ব্যাংক কর্তৃক উপস্থিত হয়নি, নাকি জমাকৃত চেক যা আদায় হয়নি। বকেয়া চেক, বকেয়া চেক ইংলিশে কি বলা হয় ভাইয়া? ইংলিশে বলা হয় আউটস্ট্যান্ডিং। ইংলিশে কি বলা হয়? ইংলিশে বলা হয় আউটস্ট্যান্ডিং চেক। ইংলিশে কি বলা হয়? আউটস্ট্যান্ডিং চেক। বাংলায় বলা হয় বকেয়া চেক। এখন আউটস্ট্যান্ডিং চেক অথবা বকেয়া চেক বলতে কি বোঝানো হয়? জমাকৃত চেক যা প্রত্যাখ্যাত হয়েছে, নাকি ইস্যুকৃত চেক যা প্রত্যাখ্যাত, ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক উপস্থিত হয়নি, নাকি জমাকৃত চেক যা আদায় হয়নি। আচ্ছা, প্রীতি বলছে 1-এর হবে এ নাম্বারটা। ঠিক আছে, প্রীতির অ্যান্সার ঠিক আছে, 1-এর হবে এ নাম্বারটা। আর্থিক ফলাফল মানে হচ্ছে লাভ ক্ষতি। তাহলে লাভ ক্ষতি আমরা কোথায়? বিশদায় বিবরণীতে দেখাবো। আচ্ছা, 2 নাম্বার প্রশ্ন আমাদেরকে আয়ান জানাইছে যে ভাইয়া 2-এর সি হবে, আবার খোকন বলছে 2-এর ডি হবে।
এই যে ভেজাল আছে, ভেজাল আছে, আপনাদের এখনো বেসিক ক্লিয়ার না, আপনারা ম্যাথ করছেন কিন্তু এই বিষয়গুলো এখনো জানেন না। বকেয়া চেক মানে কি? আচ্ছা আচ্ছা, ঐশিতা ভৌমিক বলছে ভাইয়া 2 সি হবে, সামিরা বলছে সি হবে, আবার নাফিস বলছে ডি হবে। এই যে অনেকে ভুল করেন, অনেকে রাইট করেন, অনেকে ভুল করেন, অনেকে আবার ঠিক করতেছেন। সো যারা ভুল করতেছেন আপনারা একটু বেসিকের বিষয়গুলো একটু ভালো করে ক্লিয়ার রাখবেন। এখন আসেন আমরা যদি একটু সমাধানে যাই, সেটা কি ভাইয়া? আমরা যদি একটু সমাধানে যাই সেটা হচ্ছে ভাইয়া বকেয়া চেক মানে কি? বকেয়া চেক মানে কি একটু সবাই ক্লিয়ার করবেন। বকেয়া চেক মানে কি ভাইয়া? বকেয়া চেক মানে হচ্ছে ইস্যু করছি, ইস্যুকৃত। ভাইয়া ইস্যু মানে কার বরাবর? পাওনাদার বরাবর। ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক কি হয়নি? ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক এখনো আদায় হয়নি, ব্যাংক কর্তৃক আদায় হয়নি, অথবা অথবা কি হয়নি? ব্যাংকে এখনো উপস্থিত হয়নি, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো বকেয়া চেক। তাহলে কি বলছি? ইস্যুকৃত আমার বকেয়া চেক মানে কি? একটা চেক আমি পাওনাদার বরাবর ইস্যু করছি যা ব্যাংক কর্তৃক এখনো আদায় হয়নি অথবা ব্যাংকে এখনো পৌঁছাই নাই। তাহলে অ্যান্সার হবে কোনটা? অ্যান্সার হবে আমার সি নাম্বারটা, অর্থাৎ ইস্যুকৃত চেক যা ব্যাংক কর্তৃক উপস্থিত হয়নি। অনেকে ডি নাম্বারটা বলছেন, ডি নাম্বারটা হবে না। ডি নাম্বারটা হচ্ছে জমাকৃত চেক আদায় হয়নি। এটাকে বলে কি ভাইয়া? এটাকে বলে পথিমধ্যে জমা চেক, এটাকে বলে পথিমধ্যে চেক, অথবা ডেপোজিট ইন ট্রানজিট বলা হয়। এটা কি বলা হয়? ডেপোজিট ইন ট্রানজিট, যেটা এখনো কি আছে? রাস্তায় আছে। ডেপোজিট ইন ট্রানজিট সেটা হচ্ছে জমাকৃত চেক। আর বকেয়া চেক মানে কি? ইস্যু করছি কিন্তু ব্যাংক কর্তৃক এখনো আদায় হয়নি অথবা ব্যাংকে উপস্থিত হয়নি। অ্যান্সার হবে সি নাম্বারটা। আই হোপ 2 নাম্বার প্রশ্নটা সবার ক্লিয়ার। ওকে, 3 নাম্বার প্রশ্ন আমি গত ক্লাসে আমি ক্লিয়ার করছিলাম। 3 নাম্বার প্রশ্ন আমি গত ক্লাসে ক্লিয়ার করছি। দেখি ভাই একটু বলেন কোন হিসাবটির জন্য সমাপনী দাখিলা প্রয়োজন? আমি গত ক্লাসে ক্লিয়ার করছিলাম যে কোন কোন হিসাবের জন্য সমাপনী দাখিলা প্রয়োজন। দেখে আমাকে একটু অ্যান্সার করেন কোন হিসাবের জন্য সমাপনী দাখিলা প্রয়োজন। সো আমরা জানি নামিক হিসাবের জন্য সমাপনী দাখিলা প্রয়োজন। সো নামিক হিসাব কোনগুলো সেটা অ্যান্সার করবেন। আচ্ছা, 3-এর হবে এ নাম্বারটা। ওকে, 3-এর হবে এ নাম্বারটা। সো গত ক্লাসে আমি সবগুলো কিন্তু বলছি যে ভাইয়া সমাপনী দাখিলা কিসের কিসের জন্য প্রয়োজন? সমাপনী দাখিলা হচ্ছে কিসের জন্য সমাপনী দাখিলা প্রয়োজন ভাইয়া? নাম্বার 1 আয় এর জন্য, আয়। এরপরে কিসের জন্য? আয় ব্যয়। এরপরে হচ্ছে উত্তোলন, আয় ব্যয় উত্তোলন, এবং কি ভাইয়া? এবং হচ্ছে নিট লাভ বা ক্ষতি। আচ্ছা, লাল কালি মনে হয় বোঝা যায় না তেমন একটা। নিট লাভ ক্ষতি। তাহলে সমাপনী দাখিলা প্রয়োজন কয়টা কারণে ভাইয়া? সমাপনী দাখিলা সেটা হচ্ছে আয়ের জন্য, ব্যয়ের জন্য, উত্তোলন এবং নিট লাভ ক্ষতি। তাহলে এখানের মধ্যে আমাদের অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে এ নাম্বারটা, উত্তোলন হিসাব। মূলধন হবে না। অনুপার্জিত আয় হচ্ছে ভাইয়া দায় হিসাব, অনুপার্জিত আয় হচ্ছে দায় হিসাব। অগ্রিম বীমা হচ্ছে ভাইয়া সম্পদ হিসাব, সম্পদ হিসাব। তাহলে সম্পদ এবং দায় বন্ধ হবে না, মূলধন বন্ধ হবে না। অ্যান্সার হবে এ নাম্বারটা, অ্যান্সার হবে এ নাম্বারটা, এ নাম্বারটা, এ নাম্বারটা। বি নাম্বার কে বলছে? বি নাম্বারটা হবে না, মূলধন হবে না। সম্পদ দায় মূলধন হচ্ছে স্থায়ী হিসাব, সম্পদ দায় মূলধন হচ্ছে স্থায়ী হিসাব। ওকে, নেক্সট প্রশ্নে চলে আসেন। দেখি ভাইয়া 4 নাম্বার প্রশ্ন, কোনটি লেনদেন নয়? 4 নাম্বার প্রশ্ন হচ্ছে নিচের কোনটি লেনদেন নয়? পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান, অফিস ভাড়া প্রদান, গ্রাহকদের নগদ আয়কর পরামর্শ প্রদান, নাকি অগ্রিম বীমার মেয়াদ উত্তীর্ণ হয়েছে? এখন বলা হয়েছে নিচের কোনটি লেনদেন নয়। সো লেনদেনের একটা শর্ত আছে কি ভাইয়া? আর্থিক অঙ্কে পরিমাপযোগ্য নয়। লেনদেনের শর্ত কি? আর্থিক অঙ্কে কি করা যাবে না? আর্থিক অঙ্কে পরিমাপ করা যাবে না, পরিমাপ করা যাবে না। আর্থিক অঙ্কে কি করা যাবে না? পরিমাপ করা যাবে না। সো একটু আপনি অপশনগুলো পড়েন। আচ্ছা, 4-এর এ নাম্বারটা বলছেন, অর্থাৎ পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান, তারপর আছে অফিস ভাড়া প্রদান, আয়কর পরামর্শ প্রদান, অগ্রিম বীমার মেয়াদ উত্তীর্ণ। অ্যান্সার কত হবে? এ নাম্বারটা হবে ভাইয়া, এ নাম্বারটা। পিডিএফ দেওয়া যাবে কি ভাইয়া? পিডিএফ আমি গ্রুপে দিয়ে দিব। আমাদের একটা কি আছে? আমাদের এইচএসসির জন্য 30 ডেজ যে চ্যালেঞ্জ কোর্সটা আছে এটার জন্য আমাদের কি আছে? আমাদের একটা মেসেঞ্জার গ্রুপ আছে। সো যারা এখনো যুক্ত হন নাই, আপনারা কি করবেন? আপনারা আপনারা একটু ক্লাস শেষে আমাকে একটু পেজে মেসেজ দিবেন যে ভাইয়া আমি এখনো যুক্ত হই না, আমাকে একটু লিংকটা দিয়ে দেন, আমি আপনাকে অ্যাড করে দিব। না না, সকল বিপরীত আয় ব্যয় বন্ধ হবে না ভাইয়া, বন্ধ হবে না। পুঞ্জীভূত অবশ্য আপনি অবশ্যই আর্থিক অবস্থার বিবরণী দেখান। আশা করি বুঝতে পারছি। আর যারা গ্রুপে অ্যাড হন নাই আপনারা কি করবেন? আপনারা একটু আমাকে মেসেজ দিবেন, দেন আমি আপনার লিংক দিয়ে দিব। তাহলে এটা অ্যান্সার কোনটা হবে? এটার অ্যান্সার হবে এ নাম্বারটা, পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান, পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান।
দেখি নেক্সট প্রশ্নে চলে আসেন। আচ্ছা বিপরীত আয় ব্যয়, আচ্ছা বিপরীত আয় ব্যয়, হ্যাঁ বিপরীত আয় ব্যয়, আয় ব্যয়ের সাথে যেগুলো আছে বিপরীত আয় ব্যয় কি হবে, বন্ধ হয়ে যাবে, বিপরীত আয় ব্যয় বন্ধ হবে, কিন্তু বিপরীত সম্পত্তি এগুলো বন্ধ হবে না, বিপরীত সম্পত্তি বিপরীত দায়। আচ্ছা 5 নম্বর প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন দেখি ভাইয়া বলেন তো। 5 নম্বর প্রশ্ন গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কি বলছে, সুমন ট্রেডার্স 30/6/2023 তারিখে রেওয়া মিলে অগ্রিম বীমা 1,20,000 টাকা আছে, অগ্রিম বীমা 1,20,000 টাকা আছে, যেটা 2 বছরের জন্য, 2 বছরের জন্য 1/4/2023 তারিখে পরিশোধ করছে। পরিশোধ কখন, 1/4/2023 তারিখে। কত বছর, 2 বছরের জন্য। এখন সুমন ট্রেডার্স আচ্ছা গ্রুপে কিভাবে অ্যাড হবেন, গ্রুপে ক্লাস শেষ হলে আমাকে একটা মেসেজ দিবেন, আমি আপনাকে লিংক দিয়ে দিব, ক্লাস শেষ হলে একটু মেসেজ দিবেন। দেখি ভাই এটা একটু অ্যান্সার করেন তো। সুমন ট্রেডার্স 30/6/2023 তারিখে সমাপ্ত সমাপ্ত বছর আয় বিবরণীতে বীমা খরচ কত টাকা দেখাবে। গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তো ভালো করে ক্লিয়ার করতে হবে। না পারলে যারা পারবেন না তারা জানা দিবেন যে ভাইয়া পারতেছি না, স্যালেন্ডার করে ফেলবেন। তারা কি করবেন, তারা স্যালেন্ডার করে ফেলবেন যে ভাইয়া পারতেছি না। ওকে খোকন বলছে ভাইয়া 5-এর বি হবে, 5-এর বি হবে বলছে। ওকে দেখা যাক, বাকির অ্যান্সার করুক, বাকির অ্যান্সার করুক, সবার অ্যান্সারটা আমি নিব, এবং এটা বুঝার আছে, কিন্তু বুঝার আছে, বুঝার একটা বিষয় আছে, একটু ভালো করে বুঝতে হবে, একটু ভালো করে বুঝতে হবে। বাকির অ্যান্সার করেন যে ভাইয়া বীমা খরচ 30/6/2023 তারিখে সমাপ্ত বছরের আয় বিবরণীতে বীমা খরচ কত টাকা দেখাবে, বীমা খরচ কত টাকা দেখাবে। ওকে অ্যান্সার কোথায়, অ্যান্সার কোথায়, অ্যান্সার করেন। ভাইয়া পারতাছি না, ওকে সামিরা স্যালেন্ডার করে ফেলছে যে ভাইয়া পারতাছি না। ওকে বাকিদের হয়তো সমস্যা হতে পারে, সমস্যা হওয়ার মতোই, একটু আমাকে ভালো করে বুঝতে হবে, একটু আমাকে কি করতে হবে, ভালো করে বিস্তারিত বুঝতে হবে। আসেন সবাই একটু খেয়াল করেন যে ভাই এটা আমাকে কি বলছে, এটা হচ্ছে রাজশাহী বোর্ডের প্রশ্ন। ভাই এটা একটু বুঝাই দেন অ্যান্সারটা। হ্যাঁ আমি বুঝাই দিব, সবগুলো প্রশ্ন আমি বুঝাই দিব, একটু ভালোভাবে খেয়াল করেন। আচ্ছা ভাই একটু দেখেন তো, বীমা করছে কত, ভাইয়া বীমা করছে 1,20,000, বীমা কত ভাইয়া 1,20,000, কয় বছরের জন্য ভাইয়া, 2 বছর, 2 বছরের জন্য ভাইয়া বীমা করছে 1,20,000 টাকা। হ্যাঁ আমি বুঝাই দিচ্ছি, বীমা করছে 1,20,000 টাকা, কয় বছরের জন্য ভাইয়া, 2 বছরের জন্য। তাহলে ভাইয়া 1 বছরের জন্য কত ভাইয়া, 1 বছরের জন্য ভাইয়া, 1 বছরের জন্য হচ্ছে ভাইয়া 60,000 টাকা। ওকে ভাইয়া এটা আমরা বুঝলাম, 1 বছরের জন্য 60,000 টাকা। এখন ভাইয়া পরিশোধ করছি কত তারিখে ভাইয়া, 1/4/2023 তারিখে পরিশোধ করছি, কখন ভাইয়া, 1/4। ভাইয়া বছর শেষ কখন ভাইয়া, বছর শেষ হয়েছে ভাইয়া 30/6, বছর শেষ কখন ভাইয়া, বছর শেষ হচ্ছে 30/6। তাহলে 4 ইউজ করছি, 5 ইউজ করছি, 6 ইউজ করছি, কারণ 6-এর কয় তারিখ, 6-এর 30 তারিখ। ইউজ করছি কয় মাস, ইউজ করছি ভাইয়া 3 মাস। তার মানে মেয়াদ উত্তীর্ণ হবে কখন, মেয়াদ উত্তীর্ণ হবে ভাইয়া 3 মাস পরে, মেয়াদ উত্তীর্ণ হবে কখন, 3 মাস পরে। ওকে ভাইয়া বুঝলাম। ভাইয়া 1 বছরের জন্য 60,000 টাকা যদি হয়, ভাইয়া 12 মাসের জন্য কত, 12 মাসের জন্য কত ভাইয়া, 12 মাসের জন্য অর্থাৎ মাস প্রতি কত ভাইয়া, মাস প্রতি 5,000 টাকা। মেয়াদ উত্তীর্ণ হয়েছে 3 মাসের ভাইয়া, তাহলে 3 মাসের কত ভাইয়া, 3 মাসের 15,000 টাকা, 3 মাসের কত, 15,000 টাকা। হ্যাঁ 15,000 টাকা। বলেন ভাইয়া সবাই বুঝতে পারছেন কিনা, আমি কিন্তু পুরো ডিটেলসে ক্লিয়ার করছি। ভাইয়া পরিশোধ করছে 1,20,000 ভাইয়া 2 বছরের জন্য। ওকে ভাইয়া 1 বছরের হয় 60,000 টাকা, 1 মাসের হয় ভাইয়া 5,000 টাকা। এখন আমি ভাইয়া 4 তারিখে অর্থাৎ 4 মাসের সময়, 1 তারিখ 4 মাস সময় আমি বীমা পরিশোধ করছি, 1/4 বীমা পরিশোধ করছি, এবং আমি বছর শেষ হয়েছে 30/6, 30/6। তার মানে ভাইয়া আমি 3 মাস ইউজ করছি, তার মানে উত্তীর্ণ হবে ভাইয়া 3 মাস। যদি 3 মাস হয় তার মানে 3 5 কত হাজার টাকা, 15,000 টাকা। বলেন সবার ক্লিয়ার হয়েছে কিনা, বলেন সবার ক্লিয়ার হয়েছে কিনা। আচ্ছা একটু আস্তে বুঝান, আশা করি এখন ক্লিয়ার। আচ্ছা আহনাফ, আচ্ছা শোভন ক্লিয়ার হয়েছে কিনা ভাইয়া, ক্লিয়ার হয়েছে কিনা। হ্যাঁ 5-এর হবে এই নাম্বারটা। বলেন সবার ক্লিয়ার হয়েছে কিনা, সবার ক্লিয়ার হয়েছে কিনা, বুঝি নাই। আচ্ছা আবার একটু ক্লিয়ার করি, আবার ক্লিয়ার করেন যারা বুঝেন নাই, যারা বুঝেন নাই। আচ্ছা প্রথমত, আচ্ছা ক্লিয়ার ভাইয়া বুঝছি। আচ্ছা অনেকে বুঝছে অনেকে একটু বুঝে নাই, আমি একটু আবার ডিটেলসে বলে দিচ্ছি। প্রথমত ভাইয়া আপনি বীমাটা প্রদান করছেন কখন ভাইয়া, 1/4/2023 প্রদান করছেন কখন, 1/4।
ইউজ করতেন কয় মাস? আচ্ছা, বছর শেষ কখন ভাইয়া? বছর শেষ ভাইয়া 30 এবং 6। তার মানে ভাইয়া ব্যবহার করছি কয় মাস? ভাইয়া ব্যবহার করছি 3 মাস। 3 মাস ব্যবহার করছি, 3 মাসের সময় আমার বছর শেষ হয়ে গেছে। ভাইয়া প্রদান করছি ভাইয়া 1,20,000 টাকা। 1,20,000 প্রদান করছি। কয় বছরের জন্য ভাইয়া? 2 বছরের জন্য। তার মানে ভাইয়া 1 বছরের জন্য কত প্রদান করছি? 1 বছরের জন্য ভাইয়া 60,000 টাকা প্রদান করছি। এখন ব্যবহার করছি 3 মাস। তার মানে আমি খরচ দেখাবো কত? খরচ দেখাবো ভাইয়া 3 মাসের। তার মানে 1 বছরে যদি 60,000 টাকা হয়, তাহলে এটাকে যদি আমি 12 দ্বারা ভাগ করি, আমার প্রতি মাসের খরচ কত? প্রতি মাসের খরচ ভাইয়া 5,000 টাকা। প্রতি মাসের খরচ ভাইয়া 5,000 টাকা। তার মানে ভাইয়া ব্যবহার করছি 3 মাস। তার মানে ভাইয়া 3 মাসের কত? ভাইয়া 3 মাসের 15,000 টাকা। শেষ। জি ভাইয়া বুঝছি। ওকে, সবার ক্লিয়ার, বুঝছে সবাই ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। তার মানে আমাকে হিসাবের বিষয়টা বিস্তারিত ভালোভাবে ক্লিয়ার করতে হবে। তার মানে 3 মাসের খরচ মাস প্রতি 5,000 করে, 3 মাসে 15,000 টাকা। ওকে, নেক্সট প্রশ্নে চলে আসেন। 6 নাম্বার প্রশ্ন, এটা সহজ একটা প্রশ্ন। অদৃশ্যমান সম্পদের ব্যয় বন্টন প্রক্রিয়াকে কি বলে? অদৃশ্যমান সম্পদের ব্যয় বন্টন প্রক্রিয়াকে কি বলা হয়? অবচয়, অবলোপন, নিঃশেষকরণ নাকি আবন্টন? দেখি ভাই একটু আমাকে অ্যান্সার করেন। এটা একটা সহজ একটা প্রশ্ন। অদৃশ্যমান সম্পদের ব্যয় বন্টন প্রক্রিয়াকে কি বলা হয়? অদৃশ্যমান সম্পদের ব্যয় বন্টন প্রক্রিয়াকে কি বলা হয়? আচ্ছা, আকাশ অ্যান্সার করে দিছে যে ভাইয়া 6 হবে বি নাম্বারটা, অবলোপন। ওকে, বাকির অ্যান্সার করুক। অদৃশ্যমান সম্পদ বুঝতে হবে ভালো করে ভাইয়া। একটা হচ্ছে দৃশ্যমান সম্পদ, আর একটা হচ্ছে অদৃশ্যমান সম্পদ, আর একটা হচ্ছে ভাইয়া খনিজ সম্পদ। অদৃশ্যমান, এরপরে সম্পদ হচ্ছে ভাইয়া দৃশ্যমান, এরপর আরেকটা সম্পদ হচ্ছে ভাইয়া খনিজ সম্পদ। খনিজ সম্পদ ভাইয়া তিনটার জন্য 3 নাম। তাহলে আপনারা অ্যান্সার করছেন কয় নাম্বারটা? সবাই বলছে ভাইয়া বি নাম্বারটা। বি নাম্বারটা হচ্ছে আমার রাইট অ্যান্সার। কারণ এটা হচ্ছে ভাইয়া অদৃশ্যমান সম্পদের জন্য আমরা যেটা বলবো, অদৃশ্যমানটাকে বলা হচ্ছে অবলোপন। ভাইয়া দৃশ্যমান সম্পত্তির যে ব্যয় বন্টন প্রক্রিয়া, তাকে বলবো অবচয়। আর একটা হচ্ছে ভাইয়া খনিজ সম্পদের যে ব্যয় বন্টন প্রক্রিয়া, তাকে বলবো নিঃশেষকরণ। এই যে নাফিসা কিন্তু ভুল করছিল, অ্যান্সার হবে বি নাম্বারটা। তাহলে কি বলছি ভাইয়া? অদৃশ্যমান যেটা দেখা যাবে না, যেমন প্যাটেন্ট, ট্রেডমার্ক, এগুলোর ব্যয় বন্টন প্রক্রিয়া অবলোপন। দৃশ্যমানকে বলবো অবচয়, আর খনিজ সম্পদকে বলবো ভাইয়া নিঃশেষকরণ। হ্যাঁ, খনিজ সম্পদ হলে নিঃশেষ হতো, ঠিক আছে, আকাশ যেটা বলছে। খনিজ সম্পদ হলে কি হইতো? নিঃশেষকরণ। এটার আরেকটা নাম আছে। আরেকটা নাম কি? নিঃশেষকরণ আরেকটা নাম কি? শূন্যীকরণ। কি করণ? শূন্যীকরণ। আরেকটা নাম কি? শূন্যীকরণ। তো এগুলো ভালো করে মাথায় রাখবেন। অ্যান্সার হবে কোনটা? অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা। ওকে, ডান। নেক্সট প্রশ্নে চলে আসেন, 7 নাম্বার প্রশ্ন। দেখি একটু বলেন তো, নিচের কোনটি অন্য তিনটি হতে ভিন্ন? নিচের কোনটি অন্য তিনটি হতে ভিন্ন? শিক্ষানবিশ স্যালামি, শিক্ষানবিশ ভাতা, বীমা স্যালামি নাকি উপযোগ খরচ? নিচের কোনটি অন্য তিনটি থেকে ভিন্ন? অন্য তিনটি থেকে ভিন্ন, এই যে একজনে বলছে ডি হবে, আয়ান বলছে ডি হবে, আবার ও কারেক্ট অ্যান্সার দিয়ে দিছে যে এটা হচ্ছে ডি নাম্বারটা। ওকে, আচ্ছা, সামিরা বলছে এ হবে, নাফিস বলছে আবার এ হবে, বাকিরা কি বলতেছে? আকাশ বলছে এ হবে, সজল বলছে আবার বি হবে। ওকে, দেখা যাক। বাকির অ্যান্সার করেন, বাকির অ্যান্সার সবার থেকে আমি অ্যান্সার নিব। সো নিচের কোনটি অন্য তিনটি হতে ভিন্ন? অন্য তিনটি থেকে ভিন্ন। এখন ভাইয়া ভিন্ন বুঝবো কিভাবে? সহজ একটা উপায় আছে, সহজ একটা। এই যে আবার বি বলছে কে? খোকন বলছে ভাইয়া বি নাম্বারটা হবে। তারপরে সীমা বলছে ডি নাম্বারটা হবে। ওকে, প্রীতি বলছে বি নাম্বারটা। ওকে, ঐশিতা, আচ্ছা ঐশিতা বলছে ডি নাম্বারটা, শোভন বলছে এ নাম্বারটা। ওকে, ওকে, দেখি ভাই আমার সাথে একটু আমাকে অ্যান্সার করবেন, একেবারে ফার্স্ট ফার্স্ট অ্যান্সার করবেন সবাই, ফার্স্ট ফার্স্ট অ্যান্সার করবেন। দেখি ভাই আমাকে বলেন তো, উপযোগ খরচ কোন জের? উপযোগ খরচ ডেবিট নাই ক্রেডিট? সবাই একসাথে অ্যান্সার করবো, উপযোগ খরচ ডেবিট নাই ক্রেডিট? সবাই অ্যান্সার করবো একসাথে, একেবারে সংক্ষিপ্ত কথাই ফার্স্ট অ্যান্সার করে ফেলবেন। উপযোগ খরচ ডেবিট নাই ক্রেডিট। রেওয়া মিল, অর্থাৎ আমরা কোথায় আছি? রেওয়া মিল আছি, দেখি আমাকে বলেন সবাই। আচ্ছা, অনেকে ডি বলছেন, অনেকে এ বলছেন, আবার কয়েকজন বলছে বি নাম্বারটা। ওকে, আমি অ্যান্সারটা আমি দেখতেছি। আচ্ছা, আমাকে বলেন উপযোগ খরচ ডেবিট নাই ক্রেডিট? ওকে, সামিরা বলছে ভাইয়া ডেবিট। সামিরা বলছে কত? আচ্ছা, ডেবিট। ওকে, উপযোগ খরচ ডেবিট। ওকে, ঠিক আছে, ডান। দেখি নেক্সট, বিমা সালামি। বিমা সালামি ডেবিট নাই ক্রেডিট? বিমা সালামি ডেবিট নাই ক্রেডিট? বিমা সালামিও ডেবিট, বিমা সালামিও ডেবিট। দেখি আমাকে বলেন তো, শিক্ষানবিশ ভাতা ডেবিট নাই ক্রেডিট? শিক্ষানবিশ ভাতা ডেবিট হবে না ক্রেডিট হবে?
শিক্ষানবিশ ভাতা, এটাও ব্যয়, এটাও ডেবিট। তাহলে ভাইয়া শিক্ষানবিশ স্যালামি, শিক্ষানবিশ স্যালামি ডেবিট নাই ক্রেডিট বলেন? শিক্ষানবিশ স্যালামি ডেবিট নাই ক্রেডিট? সো আমার আর অ্যান্সার বলে দেওয়ার দরকার নাই। এখানে ভিন্ন কোনটা? ভিন্নটা হচ্ছে ডেবিট ক্রেডিটের মধ্যে যেটা এক পাশে পড়ে যাবে সেটাই হচ্ছে ভিন্ন। বলেন সবাই বুঝতে পারছেন কিনা? এখন আপনারা জানেন অ্যান্সার কোনটা হবে, আমার আর বলে দেওয়ার দরকার নাই। তিনটা হবে ডেবিট আর একটা হবে ক্রেডিট, তার মানে যে একটা ক্রেডিট সেটাই হচ্ছে আমার অ্যান্সার, সেটাই হচ্ছে আমার অ্যান্সার। বলেন ভাইয়া সবার ক্লিয়ার? 7 নম্বর প্রশ্ন, সহজ শর্ত, সহজ শর্ত। আমার এত কিছু চিন্তা করার দরকার না। অনেকে বলছেন বি নাম্বারটা এবং অনেকে বলছেন ডি নাম্বারটা, দুই একজন বলছে ভাইয়া এ নাম্বারটা। তাহলে আমি কিভাবে পার্থক্য দেখলাম? আমি জাস্ট কোনটা ডেবিট কোনটা ক্রেডিট, কোনটা ডেবিট কোনটা ক্রেডিট, শেষ। এটা আমার সলিউশন। হ্যাঁ, শিক্ষানবিশ সালামি ক্রেডিট, এটা আয়। তো আয় হইলে আয় হয় ক্রেডিট, আর বাকি তিনোটা ব্যয়, তিনোটা হচ্ছে ব্যয়, ব্যয় হচ্ছে ডেবিট পাস। শেষ অ্যান্সার, শেষ অ্যান্সার। এটাই হচ্ছে আমার মূল পার্থক্য। ক্লিয়ার ভাইয়া সবার? সবার ক্লিয়ার হয়েছে কিনা? তো ভাইয়া একেবারে সহজ শর্তে আমাদের ডেবিট ক্রেডিট দ্বারা আমরা ক্লিয়ার করে ফেললাম। ওকে, দেখি নেক্সট প্রশ্নে চলে আসেন। নেক্সট প্রশ্নে চলে আসেন, সেটা হচ্ছে 8 নাম্বার প্রশ্ন। বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় করা হলে হিসাবটি ডেবিট করা হবে। কোন হিসাব ডেবিট হবে? বিক্রয়ের উদ্দেশ্যে কি করছে? আসবাবপত্র ক্রয় করছে, তাহলে কোন হিসাব ডেবিট হবে বলেন? সহজ প্রশ্ন, সহজ প্রশ্ন। ওকে, ক্লিয়ার। 8 নাম্বার প্রশ্ন, আকাশ বলছে এ হবে। ওকে, খুব ভালো। আচ্ছা, বাকিরা বাকিরা কি বলতেছে? সজল বলছে ডি হবে, বাকিরা আচ্ছা আরো অনেকেই ডি নাম্বারটা বলছে। সামিরা বলছে ডি নাম্বারটা, নাফিস বলছে ডি নাম্বারটা, আচ্ছা আয়ান বলছে ডি নাম্বার। ওকে, আচ্ছা ক্রয় হিসাব ডেবিট হবে। ক্রয় হিসাব ডেবিট হইলে ক্রয় হিসাব কোথায় আছে? ডি নাম্বার অপশন আছে। এই যে খোকন বলছে আবার এই নাম্বারটা। এই যে আমাদেরকে বিষয়গুলো ভালোভাবে ক্লিয়ার রাখতে হবে। নিশা বলছে কয় নাম্বারটা? ডি নাম্বারটা। ভাইয়া কোন উদ্দেশ্য ভাইয়া? ভাইয়া বিক্রয়ের উদ্দেশ্যে যা ক্রয় করব তাকে আমরা ক্রয় হিসাবে ডেবিট করব। আর যদি আমরা ব্যবহারের উদ্দেশ্যে ক্রয় করি, ব্যবহারের উদ্দেশ্য, উদ্দেশ্য কোনটা? উদ্দেশ্য ব্যবহার, ব্যবহারের উদ্দেশ্য হইলে তখন আমি সম্পদ হিসেবে ডেবিট করব। সহজ অ্যান্সার, একেবারে সহজ। 8 এর কত হবে? 8 এর হবে ডি নাম্বারটা। যারা এ নাম্বার বলছেন ভাইয়া এ নাম্বারটা হবে না, কারণ সে কোন উদ্দেশ্যে ক্রয় করছে আমার উদ্দেশ্য বুঝতে হবে। সেও করছে বিক্রয়ের উদ্দেশ্যে, সে এটা কি করবে না, সে এটা ভোগ করবে না, সে কি করে দিবে? সে বিক্রয় করে দিবে। তো যেটা বিক্রয় করে দিবে সেটাকে আমি সম্পদ বলতে পারবো না, সেটাকে আমি বলবো ব্যয়। তার মানে অ্যান্সার কত? অ্যান্সার হবে, অ্যান্সার হবে ক্রয় হিসাব, অ্যান্সার হবে ক্রয় হিসাব। যদি বলতো ব্যবহারের উদ্দেশ্য, উদ্দেশ্য হচ্ছে তার ব্যবহার করা, তাহলে আমি বলতাম এটা দীর্ঘমেয়াদী, তাহলে আমি বলতাম আসবাবপত্র হিসাব। তো সহজ প্রশ্নগুলো আপনারা ভুল করতেছেন, এগুলো করা যাবে না। অ্যান্সার হচ্ছে ডি নাম্বারটা। আই হোপ 8 নাম্বার প্রশ্নটা সবার ক্লিয়ার। নেক্সট প্রশ্নে চলে আসেন, 9 নাম্বার প্রশ্ন। অনুপার্জিত আয়ের সমন্বয় দ্বারা কি নির্দেশ করে? খুব কঠিন একটা প্রশ্ন, খুব কঠিন একটা প্রশ্ন, এবং অ্যাডমিশনের জন্য একেবারে হট টপিকের একটা প্রশ্ন হচ্ছে এটা। দেখি আপনারা পারেন কিনা। এটা গত বছর রাজশাহী বোর্ডের প্রশ্ন, রাজশাহী বোর্ডের প্রশ্ন। আচ্ছা খুব ভালো, আকাশ অ্যান্সার করে দিচ্ছে যে ভাইয়া 9 এর হবে সি নাম্বারটা। ওকে, বাকিরা অনুপার্জিত আয়ের সমন্বয় দ্বারা কি নির্দেশ করে? আচ্ছা শোভন ক্লিয়ার, সবগুলা ক্লিয়ার হবে। প্রতিটা এমসিকিউ আমি ব্যাখ্যা সহ যদি অতিরিক্ত তথ্য দেওয়া প্রয়োজন পড়ে আমি সেটা পর্যন্ত দিব ইনশাল্লাহ। আচ্ছা ডিউ 17 18, ডিউ ছাড়া আরো অনেক জায়গায় আসছে, ডিউ ছাড়া আরো অনেক জায়গায় আসছে এই প্রশ্ন। এটা অনুপার্জিত আয়ের সমন্বয় দাখিলা কি নির্দেশ করে? সি নাম্বারটা, সি হবে ভাইয়া। আচ্ছা আলহামদুলিল্লাহ, আপনারা খুব ভালো পারেন, আপনারাই খুব ভালো পারেন। ওকে, সি 100%, ঠিক আছে। আমাদের কাহিনী জানছে সি হবে 100%। অনুপার্জিত আয় ভাইয়া, অনুপার্জিত আয় কোন হিসাব? অনুপার্জিত আয় হচ্ছে দায় হিসাব। এখন ভাইয়া অনুপার্জিত আয় মানে কি? ভাইয়া সেবা প্রদানের আগে টাকা গ্রহণ, সেবা প্রদানের পূর্বে, সেবা প্রদানের পূর্বে কি করব? টাকা গ্রহণ করব, টাকা কি করব? গ্রহণ করব। সো যখন সেবা দিব, যখন সেবা দিব তখন যাই আয় বৃদ্ধি পাবে, আর যে টাকাটা গ্রহণ করছি টাকাটা কি পাবে? আমার দায়টা হ্রাস পাবে। আয় অগ্রিম কি? আয় অগ্রিম দায়, তার মানে কি হবে? দায় হ্রাস, আয় বৃদ্ধি। অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা। না, সামিয়া বলছে ডি নাম্বার, ডি নাম্বার হবে না, অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা। কারণ আমি তার থেকে সেবা দেওয়ার পূর্বে টাকা নিয়ে ফেলছি, তার মানে আয় অগ্রিম, এটার অপর নাম কি? অনুপার্জিত আয়।
তখন আমার কি সৃষ্টি হয়েছে? দায় সৃষ্টি হয়েছে। আমি এখনো সেবা দিই নাই। সো আমি যখন সেবা দিব তখন আমার আয় বেড়ে যাবে, আর যে দায়টা ছিল দায়টা হ্রাস পাবে। অ্যান্সার হবে সি নাম্বারটা। অ্যান্সার হবে কয় নাম্বারটা? সি নাম্বারটা, দায় হ্রাস আয় বৃদ্ধি। দায় হ্রাস আয় বৃদ্ধি। আশা করি বুঝতে পারছেন সবাই। দেখি ভাইয়া 10 নাম্বার প্রশ্নে চলে আসেন। 10 নাম্বার প্রশ্ন। 10 নাম্বার প্রশ্ন, পাওনাদারকে দেয় মোট টাকা থেকে কিছু টাকা যদি মাফ করে দেওয়া হয়, অর্থাৎ মওকুফ করে দেওয়া হয়, তাহলে তাকে কোন ধরনের বাট্টা বলা হয়? পাওনাদারকে দেয় টাকার কিছু টাকা আমরা কি করলাম? মওকুফ পাওয়া গেল। পাওয়া গেলে তাকে আমরা কোন ধরনের বাট্টা বলবো? তাকে আমরা কারবারি বাট্টা, প্রাপ্ত বাট্টা, প্রদত্ত বাট্টা নাকি পরিমাণগত বাট্টা? 10 নাম্বার প্রশ্ন। এই যে ভেজাল আবার লাগাইছে, আবার লাগাইছে। একজন কয়েকজন বলে, দুইজন বলে বি নাম্বারটা, দুইজন বলে সি নাম্বারটা। কি বলছে? বাট্টা, পাওনাদার। বুঝতে হবে ভালো করে, একটা হচ্ছে পাওনাদার, আরেকটা হচ্ছে দেনাদার। একজনে বাট্টা দিবে, আরেকজনে বাট্টা কি করবে? প্রদান করবে। সো দুইটা, দুই বিষয়, বি নাম্বারটা, বি নাম্বারটা, বি নাম্বারটা। সো ভাইয়া একটু খেয়াল করেন তো, একটু খেয়াল করেন তো। ভাইয়া পাওনাদার, ভাইয়া পাওনাদার মানে কি? যে টাকা পাবে। পাওনাদার মানে কি? যে টাকা পাবে। কার থেকে? আমার থেকে। তো সে যদি আমাকে ছাড় দেয়, সে যদি আমাকে কি দেয়? সে যদি আমাকে ছাড় দেয়, বাট্টা দেয়, সে যদি আমাকে কি দেয়? ছাড় দেয়, অর্থাৎ মোট টাকাতে কিছু টাকা যদি মওকুফ করে, তার মানে এই টাকাটা আমাকে আর দিতে হবে না। এই টাকাটা আমাকে আর কি হবে না? দিতে হবে না। তাহলে এটা আমার জন্য কি? এক প্রকারের প্রাপ্তি। এটা আমার জন্য কি? এক প্রকারের প্রাপ্তি। অ্যান্সার হবে কত? অ্যান্সার হবে ভাইয়া বি নাম্বারটা। এটা আমার জন্য এক প্রকারের প্রাপ্তি। ভাইয়া প্রদত্ত মানে আমরা জানি কি? ভাইয়া প্রদত্ত মানে হচ্ছে এক প্রকারের খরচ। তখন আমরা কোনটা হিসাব করতাম? যে ভাইয়া দেনাদার, আমরা দেনাদার থেকে উল্টো টাকা পাবো। সো আমরা যখন ওকে ছাড় দিব, তখন আমি কিন্তু ওর থেকে কি পাচ্ছি না? টাকা পাবো না। তখন আমি ওর থেকে টাকা কম পাবো, মানে টাকা কিছু পাবো না। তো তখন আমি বলবো সেটা হচ্ছে প্রদত্ত। কিন্তু পাওনাদারকে আমি, পাওনাদার আমাকে কি দিচ্ছে? ছাড় দিচ্ছে, ছাড় দিচ্ছে। পাওনাদার যদি আমাকে ছাড় দেয়, তাহলে সেটা আমার জন্য প্রাপ্ত। বুঝতে পারছেন ভাইয়া? সবাই বুঝতে পারছেন? ভাইয়া 10 নাম্বার প্রশ্ন। ভাইয়া প্রাপ্ত আর প্রদত্তর মধ্যে ভেজালটা কোথায়? একটা হচ্ছে ভাইয়া পাওনাদারের সাথে রিলেটেড, আর একটা হচ্ছে ভাইয়া দেনাদারের সাথে রিলেটেড। ভাইয়া পাওনাদার, যাকে আমি টাকা দিব, সে যদি আমাকে ছাড় দেয়, তার মানে কিছু টাকা আমাকে দিতে হবে না। এটা আমার জন্য সেভ হয়ে গেল। তার মানে সেভ মানে এটা আমার জন্য প্রাপ্ত। আর একটা হচ্ছে ভাইয়া দেনাদার, যার কাছ থেকে আমি টাকা পাবো, তাকে যদি আমি ছাড় দেই, তার মানে ওই টাকাটা আমি পাচ্ছি না, কম পাবো। তো যে টাকাটা আমি পাবো না, সেটা আমার জন্য এক প্রকারের ব্যয় হয়ে গেল, সেটা আমার জন্য প্রদত্ত। শেষ। সহজ প্রশ্ন ভুল করতেছেন, সহজ প্রশ্নগুলো ভুল করতেছেন। সবার ক্লিয়ার ভাইয়া? আশা করি সবার ক্লিয়ার। সো প্রাপ্ত প্রদত্ত ব্যাপারগুলো মাথায় রাখবেন, তাড়াহুড়ো করবেন না। ওকে, ডান ডান। নেক্সট প্রশ্নে চলে আসেন। আচ্ছা, ওকে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতেছে সামনে। দেখি ভাই একটু বলেন তো, ব্যাংক সুদ মঞ্জুর করলো 500 টাকা, চার্জ আদায় করছে 500 টাকা। এর ফলে ব্যাংক বিবরণী এবং নগদান বইয়ের উদ্বৃত্তের পার্থক্য কত হবে? পার্থক্য কত হবে দেখি আমাকে অ্যান্সার করেন। 0 টাকা, 500 টাকা, 1000 টাকা, 1500 টাকা। নেক্সট প্রশ্ন, ব্যাংক আমাকে সুদ মঞ্জুর করছে 500, এর বিপরীতে আবার সে চার্জ গ্রহণ করছে 500। তাহলে এটার পার্থক্য কত টাকা? তাহলে এটার পার্থক্য কত টাকা? আচ্ছা, আকাশ অ্যান্সার করে দিছে, এ নাম্বারটা হবে। ওকে, বাকিরা অ্যান্সার করুক। বাকিরা অ্যান্সার করেন, বাকিরা অ্যান্সার করে দেন, বাকিরা অ্যান্সার করে ফেলেন। আচ্ছা, 0 টাকা, ঠিক আছে। আয়ানও বলছে 0 টাকা। বাকিরা কি বলে? বাকিরা কি বলে আমি দেখি। বাকিরা দ্রুত অ্যান্সার করেন। আচ্ছা, এ নাম্বারটা হবে, এ নাম্বারটা হবে, এ নাম্বারটা হবে। ঠিক আছে, খুব ভালো, ঠিক আছে। কারণ ভাইয়া কি হয়েছে? সুদ একবার আয় হয়েছে কত ভাইয়া? একবার আয় হয়েছে 500, একবার আয় হয়েছে 500, আবার চার্জ চলে গেছে, চার্জ হিসেবে গেছে কত? 500। আলটিমেটলি আছে কত? 0 টাকা। তার মানে পার্থক্য কত? পার্থক্য 0 টাকা। ওকে, এই যে সি নাম্বারে একজনে বলছে সজল, এগুলো আশা করতেছি না। সি নাম্বার হবে না, অ্যান্সার হবে কত? অ্যান্সার হবে এ নাম্বারটা। ওকে, দেখি ভাইয়া পরেরটা বলেন। বিপরীত ব্যয় হিসাব কোনটি? 12 নম্বর প্রশ্ন।
12 নম্বর প্রশ্ন, বিপরীত ব্যয় নিচের কোনটি বিপরীত ব্যয়? ভাইয়া বিপরীত ব্যয় মানে কি? যেটা যেটা স্বাভাবিক ব্যয়ের বিপরীত কাজ করে। স্বাভাবিক ব্যয় কি করে? বিপরীত কাজ করে, বিপরীত কাজ করবে, তাকে আমরা কি বলবো? বিপরীত ব্যয় বলবো। এবং এগুলো এক প্রকারের কি হিসাব? এগুলো এক প্রকারের নামিক হিসাব। এগুলো আমরা কি করে দিব? বছরের শেষে বন্ধ করে দিব। বছর শেষে কি করে দিব? বন্ধ করে দিব। বিপরীত ব্যয় কোনটা হবে? আকাশ বলছে ডি নাম্বারটা, আই হাই ধ্বংস ধ্বংস। আয়ান বলছে ভাইয়া বি নাম্বারটা হবে, সজল বলছে বি নাম্বারটা। বিপরীত ব্যয় বলছে, কি বলছে? বিপরীত ব্যয় বলছে। তার মানে যেটা কি করে? ব্যয়ের বিপরীতে কাজ করে। কি করে? ব্যয়ের বিপরীতে কাজ করে, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো বিপরীত ব্যয়। অ্যান্সার হবে কোনটা? অ্যান্সার হবে বি নাম্বারটা, ক্রয় ফেরত। তার মানে ভাইয়া ক্রয়কে আমরা কি করে দিই? ক্রয়ের বিপরীত আমরা ক্রয় ফেরত ধারা ক্রয়কে আমরা কমাই দিই, কমাই দিই। ভাইয়া ক্রয় হয় ডেবিট জের আর ক্রয় ফেরত হয় ক্রেডিট জের। কেন ক্রেডিট জের হয়? কারণ এটা হচ্ছে ভাইয়া বিপরীত ব্যয়, ব্যয়ের বিপরীত। ভাইয়া বিপরীত মানে এটা যদি ডেবিট হয় এটা হবে ক্রেডিট। আর বিপরীত বিক্রয় ফেরত মানে কি ভাইয়া? বিক্রয় ফেরত মানে হচ্ছে ভাইয়া বিপরীত আয়। বিক্রয় ফেরত মানে হচ্ছে বিপরীত আয়। আর পুঞ্জীভূত অবচয় মানে হচ্ছে ভাইয়া বিপরীত সম্পদ, কারণ এটা স্থায়ী সম্পদকে কমিয়ে দেয়। এটা স্থায়ী সম্পদকে কমিয়ে দেয়। অনেকে ডি নাম্বারটা অ্যান্সার করছেন যে ভাইয়া পুঞ্জীভূত অবচয়। পুঞ্জীভূত অবচয় আপনি দেখান কিসের সাথে? আসবাবপত্র অর্থাৎ স্থায়ী সম্পদের সাথে দেখান। যেমন আসবাবপত্র মাইনাস পুঞ্জীভূত অবচয়, পুঞ্জীভূত অবচয়। তার মানে এটা কি করতেছে? সম্পদকে কমাই দিচ্ছে, সম্পদের বিপরীতে কাজ করতেছে। তার মানে পুঞ্জীভূত অবচয় বিপরীত সম্পদ, বিক্রয় ফেরত বিপরীত আয়, ক্রয় ফেরত হচ্ছে বিপরীত ব্যয় হিসাব। ক্লিয়ার সবার? সবার 100 প্রতিটা প্রশ্ন ইন ডিটেলসে যতটুকু ব্যাখ্যা করা যায় সবার 100 ক্লিয়ার কিনা? ভাইয়া পুঞ্জীভূত অবচয় সম্পত্তির বিপরীতে কাজ করে, সেজন্য এটা হচ্ছে বিপরীত সম্পদ। ভাইয়া বিক্রয় ফেরত, বিক্রয় ফেরত ডেবিট, বিক্রয় ফেরত হচ্ছে, বিক্রয় হচ্ছে ডেবিট, ক্রেডিট, বিক্রয় হচ্ছে ক্রেডিট আর বিক্রয় ফেরত ডেবিট। কেন ডেবিট ভাইয়া? কারণ এটা আয়ের বিপরীতে কাজ করতেছে। ক্রয় হচ্ছে ডেবিট জের, ক্রয় ফেরত ক্রেডিট। কেন ক্রেডিট ভাইয়া? কেন হয়? কারণ এটা ক্রয়কে কমাই দিচ্ছে, ক্রয়ের বিপরীতে কাজ করতেছে। তার মানে বিপরীতে কাজ করলে বিপরীত জের। বুঝছেন সবাই? সবার ক্লিয়ার কিনা? সো প্রতিটা প্রশ্নের পিছনে আমরা আরো 3-4টা করে প্রশ্ন ক্লিয়ার করতেছি। আই হোপ সবার ক্লিয়ার। নেক্সট প্রশ্নে চলে আসেন। নেক্সট প্রশ্ন, ওকে দেখি ভাইয়া এটা কে পারে। 13 নাম্বার প্রশ্ন, 13 নাম্বার প্রশ্ন। একটু ভালোভাবে প্রশ্নটা পড়বেন, দেন অ্যান্সার করবেন। একটু ভালোভাবে পড়বেন। প্রদত্ত বার্তা 550 টাকা, প্রদত্ত বার্তা 550 টাকা, বার্তা হিসাবে ক্রেডিট দিকে 450 টাকা লেখা হয়েছে। এই ভুলের কারণে রেওয়া মিলের কত টাকা অমিল হবে? গোলায় যাচ্ছে সব। আচ্ছা বুঝছি ভাইয়া, গোলানো যাবে না, মাথা ঠান্ডা রাখতে হবে, ঠান্ডা রাখি প্রশ্নটা দেখতে হবে, প্রশ্নে কি বলছে আর অপশনে কি আছে, দেন মাথায় কাজে লাগাইতে হবে। সো ভাইয়া সবগুলো কিন্তু ব্যাখ্যা করে দিচ্ছি, এগুলো একটু মাথায় সেট করে রাখেন ভালো করে। আর পিডিএফটার জন্য ক্লাস শেষে আমাকে মেসেজ দিবেন, আমি গ্রুপে জয়েন করে দিব, ওইখানে পিডিএফটা পেয়ে যাবেন। দেন সেটা আবার নিজে নিজে একটু প্র্যাকটিস করবেন, তাহলে কাজে দিবে। এখন দেখি ভাইয়া আমাকে অ্যান্সার করেন। 13 নাম্বার প্রশ্ন, যে প্রদত্ত বার্তা ভাইয়া 550, ক্রেডিট দিকে 450 টাকা লেখা হয়েছে, এই ভুলের পার্থক্য কি হতে পারে? আচ্ছা আকাশ বলছে ডি নাম্বারটা হবে, সজল বলছে ডি নাম্বারটা হবে, বাকিরা আইরিন বলছে এ নাম্বারটা হবে 100 টাকা। এই যে এরপরে কে বলছে? আচ্ছা আয়ান বলছে 1000 টাকা হবে। ওকে বাকিরা অ্যান্সার করেন। প্রথমত ভাইয়া কোন হিসাব? প্রদত্ত বার্তা, একটু আগে পড়িয়ে আসছি। প্রদত্ত বার্তা এক প্রকারের কি হচ্ছে? ব্যয় হচ্ছে। প্রদত্ত বার্তা কি? এক প্রকারের ব্যয়। তার মানে ব্যয় 550 টাকা কোন জেরে বসার কথা? ডেবিট জেরে বসার কথা, কিন্তু আমি ডেবিট জেরে বসাই নাই। ক্লিয়ার করেন ভালো করে। আচ্ছা অনেকে এ নাম্বারটা বলছেন, অনেকে ডি নাম্বারটা বলছেন। ওকে ঠিক আছে। ওকে আমি এখন আসেন একটু আমার সাথে ক্লিয়ার করেন। ভাইয়া প্রদত্ত বার্তা একটু আগে আপনি কি বলছেন ভাইয়া? এটা হচ্ছে ভাইয়া এক প্রকারের ব্যয়। এই ব্যয়ের ফলে আমার ব্যয় কোন জের ভাইয়া? ব্যয় হচ্ছে ডেবিট জের। এখন এটা 550 টাকা ডেবিট জেরে বসার কথা, 550 টাকা ভাইয়া ডেবিট জেরে বসার কথা, কিন্তু ভাইয়া আমি 550 টাকা ডেবিট জেরে ভাইয়া বসাই নাই। আমি কি করছি ভাইয়া? আমি উল্টো ক্রেডিট দিকে 450 টাকা লিখে ফেলছি, উল্টো ক্রেডিট দিকে 450 টাকা লিখে ফেলছি। সোজা কথায় যে ভাইয়া আমি 550 টাকা পাওয়ার কথা, উল্টো 550 টাকা না পেয়ে আমি 450 টাকা দেনাতে পড়ে গেলাম। তাহলে আমাকে কি করতে হবে? যে ভুলটা করছি আগে কি করব? আগে ভুলটা ঠিক করব, এরপরে যেটা সমাধান সেই সমাধানটা ঠিক করব।
তাহলে টোটাল অ্যান্সার কত? টোটাল অ্যান্সার হচ্ছে 1000 টাকা। অ্যান্সার হবে কত? ডি নাম্বারটা। অনেকেই এ নাম্বারটা বলছেন, আবার অনেকে বলছেন 450 টাকা, কিন্তু ভাইয়া হয় নাই। অ্যান্সার হবে ডি নাম্বারটা। কারণ ভাইয়া যেটা ডেবিট যে সেটা ডেবিটে লিখি নাই, উল্টো ক্রেডিটে লিখছি, ভুল করছি। সো আগে ভুল সমাধান, এরপরে হচ্ছে আপনার আসল যেটা সেটা লিখবেন। ক্লিয়ার ভাইয়া? বলেন। যেভাবে বুঝাচ্ছি এগুলো যদি মাথায় ধরে রাখতে পারেন, আপনার কেউ আটকে রাখতে পারবে না। এবং এগুলো কিন্তু অ্যাডমিশনেও আসে। So, এখন থেকে একটু ভালো করে ক্লিয়ার করেন। সবার ক্লিয়ার হয়েছে কিনা? না হলে আমি আবার বুঝে দিব সবাইকে। বলেন বুঝতে পারছেন কিনা? সবার মাথায় সেট হয়েছে যে ভাইয়া ডেবিট জের, কিন্তু আমি ডেবিটে লিখি নাই, উল্টো ক্রেডিটে লিখছি। তাহলে ভাইয়া ক্রেডিটে ভুল লিখছি, তাহলে আগে ভুল সমাধান করো, এরপরে সঠিক টাকা সঠিক অ্যামাউন্টে বসাও। সবার 100 ক্লিয়ার? সবার 100 ক্লিয়ার হয়েছে কিনা? 100 ক্লিয়ার করতে হবে। 100 সবার ক্লিয়ার হয়েছে কিনা? ওকে ক্লিয়ার ভাইয়া। তাহলে ভুল করা যাবে না যে ভাইয়া 100 টাকা হবে পার্থক্য, না 100 টাকা না। তুমি যেটা ডেবিট করার কথা সেটা ক্রেডিট করলে ক্রেডিট টাকা আগে ঠিক করবা, দেন ডেবিট পাশে বসাবা। আচ্ছা নেক্সট প্রশ্ন এসব আমাকে বলার দরকার না ভাইয়া, যতক্ষণ সবার ক্লিয়ার হবে না ততক্ষণ আমি নেক্সট প্রশ্নে যাব না। নাফিস যেটা বলছে নেক্সট আমি যাব না যতক্ষণ সবার ক্লিয়ার না হয়। আমাকে এগুলো বলবেন না। আচ্ছা এটা আবার বুঝান। খোকন বলছে আবার একটু দেখেন ভাইয়া, 550 টাকা কোন জের ভাইয়া? 550 টাকা হচ্ছে ভাইয়া ডেবিট জের। 550 টাকা হচ্ছে ডেবিট জের, কিন্তু আপনি ডেবিটে বসান নাই। আপনি কি করছেন? উল্টো ক্রেডিটে 450 টাকা বসাই ফেলছেন। এটা আপনার কি? এটা হচ্ছে আপনার ভুল। আর এটা ছিল আপনার সঠিক। তাহলে আপনি আগে কি করবেন? আগে যেটা ভুল করছেন ভুলকে সমাধান করবেন 450 টাকা দ্বারা, যে আমি ভুল করছি, ভুল সমাধান। এরপর আমার সঠিক যেটা, সঠিকের টাকা হচ্ছে 550। তাহলে আপনার টোটাল সমাধানের জন্য টাকা লাগবে কত? 1000। আপনার টোটাল টাকা সমাধানের জন্য লাগবে কত? 1000 টাকা। কারণ একবার ভুল সমাধান করব, এরপরে যে টাকাটা সঠিক ঘরে বসাবো। আই হোপ এখন ক্লিয়ার। অ্যান্সার হবে কত? অ্যান্সার হবে ডি নাম্বারটা, 1000 টাকা। ওকে নেক্সট প্রশ্ন, নিচের কোনটি নীতিগত ভুল? গত ক্লাসে আমি এটা খুব ভালোভাবে ক্লিয়ার করছি। ভুল কোনটা কাকে বলে দেখে আমাকে একটু বলেন, কোনটি নীতিগত ভুল? একটি লেনদেন একেবারে লিপিবদ্ধ করা হয়নি, নাকি 525 টাকা 552 টাকা লেখা হয়েছে মূলধন জাতীয় ব্যয় মুনাফাতে লেখা হয়েছে, নাকি একটি ভুল অপর ভুল দ্বারা সংশোধিত হয়েছে? দেখে আমাকে একটু বলেন, নিচের কোনটি নীতিগত ভুল? সো সহজ একটা প্রশ্ন। নিচের কোনটি নীতিগত ভুল? সেটা হচ্ছে সি নাম্বারটা। মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় হিসেবে লেখা হয়েছে, এটা হচ্ছে নীতিগত ভুল। ওকে সি নাম্বার ঠিক আছে, সবার কাছে সি হবে। এখন দেখি আমি যেহেতু গত ক্লাসে পড়াইছি, আমাকে বলেন প্রথমটা কি ভুল? প্রথম এটা কি ভুল? এরপরে দ্বিতীয় এটা কি ভুল? দেখি বলেন। সি নাম্বার ঠিক আছে, সি নাম্বারটা হবে মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় হিসেবে লেখা হয়েছে, এটা হচ্ছে নীতিগত ভুল। এখন প্রশ্ন হচ্ছে, দেখি আমি যেহেতু পড়াইলাম, আমাকে একটু বলেন প্রথমটা কি ভুল? প্রথমটা কোন ধরনের ভুল? ওকে সি নাম্বার হবে। হিমেল বলছে সি নাম্বার, নিশা বলছে সি নাম্বার, শোভনও বলছে সি নাম্বারটা, খোকন, সীমা, ইমন, ঠিক আছে, আইরিন। ওকে ডান। এখন আমাকে বলেন প্রথমটা কোন ধরনের ভুল, এরপরে বি নাম্বারটা কি ধরনের ভুল, এবং ডি নাম্বারটা কি ধরনের ভুল। সো যে কোনো জায়গা থেকে প্রশ্ন করবে, আপনাকে বলবে নিচে কোনটি বাদ পড়ার ভুল, নিচের কোনটি লেখার ভুল, নিচের কোনটি পরিপূরক ভুল। আচ্ছা প্রথমটা হচ্ছে বাদ পড়ার ভুল, দ্বিতীয়টা হচ্ছে লেখার ভুল। ওকে আকাশও বলছে, আয়ানও বলছে, ঠিক আছে, সজলও বলছে বাদ পড়ার ভুল। ভাইয়া বাদ পড়ার ভুল মানে কি? সম্পূর্ণ লিপিবদ্ধ করা হয়নি, বাদ পড়ে গেছে। আরেকটা কি ভাইয়া? টাকার অঙ্কে কম বেশি করা, তার মানে এটা হচ্ছে কি ভুল ভাইয়া? এটা হচ্ছে লেখার ভুল। আর সি নাম্বার এক ভুল দ্বারা আরেক ভুলকে সমাধান করছে, তাহলে এটা হচ্ছে ভাইয়া পরিপূরক। ভুল। এটা হচ্ছে কি ভুল? পরিপূরক ভুল। তার মানে বাদ পড়া মানে লেনদেন বাদ পড়া, টাকার অঙ্ক কম বেশি লেখা, তার মানে সেটা হচ্ছে লেখার ভুল। মূলধনকে মুনাফাতে, সেটা হচ্ছে নীতিগত ভুল। আরেকটা বিষয় হচ্ছে কি, যে এক হিসাব দ্বারা আরেক হিসাবকে সমাধান করে ফেলা, এটা হচ্ছে পরিপূরক ভুল। ওকে ডান 14 নাম্বার শেষ। 15 নাম্বার। ওকে এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন। সো দেখি আপনারা এইচএসসি যারা আছেন আপনারা সমাধান করেন। সো এরকম কিছু প্রশ্ন আপনাদের জন্য রাখা দরকার।
সো দেখি ভাইয়া একটু আমাকে প্রশ্নটা সমাধান করে দেন। একটি আসবাবপত্রের ক্রয় মূল্য হচ্ছে 16,800 টাকা। আসবাবপত্রটির আয়ুষ্কাল হচ্ছে 4 বছর। সরলরৈখিক পদ্ধতিতে যদি পুঞ্জীভূত অবচয়ের পরিমাণ 3,000 টাকা হয়, আসবাবপত্রটি ব্যবহার করা হয়েছে কয় মাস? বাদ পড়া ভুল, লেখার ভুল, নীতিগত ভুল, পরিপূরক ভুল। ওকে সীমা, খুব ভালো। ওকে, খোকনও বলছে কি এ নাম্বারটা বাদ পড়া, বি নাম্বারটা লেখার ভুল। ওকে ঠিক আছে, ঠিক আছে, খুব ভালো, খুব ভালো। এখন দেখি ভাইয়া নেক্সট প্রশ্নে চলে আসেন, আমাকে এটা একটু সমাধান করে দেন। একটি আসবাবপত্রের ক্রয় মূল্য হচ্ছে 16,800 টাকা। আসবাবপত্রটির আয়ুষ্কাল 4 বছর। সরলরৈখিক পদ্ধতিতে যদি পুঞ্জীভূত অবচয়ের পরিমাণ 3,500 টাকা হয়, আসবাবপত্রটি কতদিন ব্যবহার করা হয়েছে? আচ্ছা আয়ান খুব ভালো বলছে 10 মাস। বাকিটা আমি কি বলছি? এটা হচ্ছে ঢাকা ভার্সিটির প্রশ্ন। সো এখন থেকে একটু একটু এগুলা সম্পর্কে ধারণা রাখতে হবে। বাকিরা অ্যান্সার করে, বাকিরা অ্যান্সার করেন। বাকিরা একটু আমাকে অ্যান্সার করে দেন যে এটার অ্যান্সার কত হবে, এটার অ্যান্সার কত হবে। এটার অ্যান্সার কত হবে? প্রথমত প্রথমত ভাইয়া কি বের করব? ভাইয়া বার্ষিক অবচয় বের করব। প্রথমত কি বের করব? বার্ষিক অবচয়। আচ্ছা খোকনও বলছে সি নাম্বারটা মানে হচ্ছে 10 মাস। ওকে, বাকিরা কি বলে? আচ্ছা আমার সাথে একটু একটু আস্তে আস্তে সমাধান করেন। প্রথমত কি বের করব? ভাইয়া বার্ষিক অবচয় বের করব। 16,800 ডিভাইডেড বাই আয়ুষ্কাল দেয়া আছে, আয়ুষ্কাল 4। ভাইয়া বার্ষিক অবচয় কত? ভাইয়া বার্ষিক অবচয় হচ্ছে ভাইয়া 4,200 টাকা। 4,200 টাকা, এটা হচ্ছে ভাইয়া 12 মাসের অবচয়। 12 মাস। ভাইয়া আমি যদি এক মাসের অবচয় বের করি, আমি যদি ভাইয়া এক মাসের অবচয় বের করি, ভাইয়া এক মাসের অবচয় হচ্ছে ভাইয়া 350 টাকা। এক মাসের অবচয় হচ্ছে ভাইয়া 350 টাকা। এখন আমার মোট অবচয় হচ্ছে ভাইয়া 3,500 টাকা। মোট অবচয় কত ভাইয়া? মোট অবচয় হচ্ছে ভাইয়া 3,500 টাকা। তার মানে আমার মোট যে আমি ব্যবহার করছি 3,500 যদি আমি মাস দ্বারা ভাগ করি 350 দ্বারা, তার মানে কি হবে ভাইয়া? একটা শূন্য, একটা শূন্য কাটা, 35, 35 দিয়ে যে কাটি কত থাকবে? 1 থাকবে। তার মানে কত? তার মানে কত? কতদিন? 10 মাস। কতদিন? 10 মাস। অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা। বলেন বুঝতে পারছেন কিনা? অনেকে অ্যান্সার করতে পারেন নাই। সো যে পরিমাণ আপনারা অ্যান্সার করেন, আমি অনেকের থেকে অ্যান্সার পাই নাই। বলেন ভাইয়া বুঝতে পারছেন কিনা? সহজ একটা প্রশ্ন যে ভাইয়া আমার মোট অবচয় হচ্ছে 3,500, তার মানে আমি সম্পত্তিটা ব্যবহার করছি 3,500 টাকা। এখন ভাইয়া আমাকে প্রথমত বের করতে হবে ভাইয়া বার্ষিক অবচয় কত। ভাই বার্ষিক অবচয় আসতে ভাইয়া 4,200 টাকা। বার্ষিক 4,200 টাকা, এটা হচ্ছে ভাইয়া 12 মাসের অবচয়। ভাইয়া এক মাসের কত? ভাইয়া এক মাসের কত? 12 দ্বারা ভাগ করলাম ভাইয়া। এক মাসের অবচয় পাইলাম 350 টাকা। ভাইয়া এক মাসে যদি 350 টাকা হয়, 3,500 টাকা হইতে কয় মাস লাগবে ভাইয়া? 10 মাস লাগবে। তার মানে আমি ব্যবহার করছি কয় মাস? 10 মাস। শেষ। ক্লিয়ার, 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 ক্লিয়ার। ওকে আকাশ ক্লিয়ার। ওকে, গ নাম্বারটা হবে 10 মাস হবে, 10 মাস। তো অনেকে অ্যান্সার করতে পারেন নাই। ওকে দেখি ভাইয়া 16 নাম্বার প্রশ্নে আমাকে একটু বলেন, অবচয় হলো একটি কি? অবচয় কি ধরনের লেনদেন? অনগদ লেনদেন, ব্যয় বন্টন প্রক্রিয়া, নাকি অদৃশ্যমান লেনদেন? দেখি আমাকে বলেন 16 নাম্বার প্রশ্ন। অবচয়, অবচয় একটি অনগদ লেনদেন, ব্যয় বন্টন প্রক্রিয়া, নাকি অদৃশ্যমান লেনদেন? আচ্ছা সামিরা ক্লিয়ার ভাইয়া। ওকে আলহামদুলিল্লাহ, নেক্সট প্রশ্নে চলে আসেন। অবচয় একটি কি? অবচয় একটি কি হবে? ডি নাম্বারটা হবে। আকাশ অ্যান্সার করে ফেলছে, খুব ভালো, খুব অ্যাক্টিভ, প্রতিটা অ্যান্সার করতেছে। আকাশ কত হবে? 16, ডি নাম্বারটা হবে। ডি নাম্বারটা, ডি নাম্বারটা মানে কি? ডি নাম্বারটা মানে সবগুলো হবে, সবগুলো। অনগদ মানে কি? অনগদ মানে যে লেনদেনের জন্য কখনো নগদ অর্থ যাবে না, যে লেনদেনের জন্য কখনো নগদ অর্থ যাবে না। তার মানে অবচয়ের জন্য আমরা কোনো নগদ অর্থ ব্যয় করতেছি না, তার মানে অনগদ সঠিক। ব্যয় বন্টন প্রক্রিয়া, বার্ষিকের মধ্যে কি করব? সম্পত্তির ক্রয় মূল্যের মধ্যে আমরা কি করব? ব্যয় বন্টন করব। আর অবচয়কে আমরা অদৃশ্যমান, এটাকে দেখা যাচ্ছে না। অ্যান্সার কত? অ্যান্সার হবে ডি নাম্বারটা। ডি নাম্বারটা হবে, হ্যাঁ ডি হবে ভাইয়া, ডি হবে, ডি হবে। ঠিক আছে সবার অ্যান্সার খুব ভালো। 16 কত নাম্বারটা? 16 হবে ডি নাম্বারটা। এই যে একজনে ভুল করছে, আবার রিমুভ করে দিছে। ওকে দেখি ভাইয়া নেক্সট প্রশ্নে চলে আসেন। হিসাব বিজ্ঞান পরিচিতি থেকে প্রশ্ন করছে, নিচের কোনটি লিপিবদ্ধকরণ প্রক্রিয়ার অংশ নয়? হ্যাঁ ঘ নাম্বারটা। শোভন এ নাম্বারটা হবে না, এ নাম্বারটা হবে না। অ্যান্সার কত হবে? অ্যান্সার মেবি ডি নাম্বারটা হবে। কি পড়াইছিলাম আমি নিজেও ভুলে গেছি, কি পড়াইছিলাম? হ্যাঁ অবচয়, অবচয় হচ্ছে অদৃশ্যমান লেনদেন। ডি নাম্বারটা হবে। 17 নম্বর প্রশ্ন, নিচের কোনটি লিপিবদ্ধকরণ প্রক্রিয়ার অংশ নয়? তো লিপিবদ্ধকরণ প্রক্রিয়ার অংশ কয়টা?
অংশ হচ্ছে ভাইয়া 3টা। লিপিবদ্ধকরণ প্রক্রিয়ার অংশ কয়টা? অংশ হচ্ছে 3টা। এখন আমাকে বলছে অংশ 9 কোনটি? অংশ 9 কোনটি? তো সহজ প্রশ্ন, অ্যান্সার চলে আসছে। আয়ান বলছে ডি নাম্বারটা, সজল বলছে ডি নাম্বারটা। খুব ভালো। লিপিবদ্ধকরণ প্রক্রিয়ার অংশ কয়টা? অংশ হচ্ছে 3টা। আচ্ছা, অবচয় কিভাবে ব্যয় বন্টন করে একটু বুঝিয়ে দেন। আচ্ছা, অবচয় কিভাবে ব্যয় বন্টন করে? সম্পত্তির ক্রয় মূল্য কত? সম্পত্তির ক্রয় মূল্য হচ্ছে, একটু আগে যে আমরা দেখলাম সম্পত্তির ক্রয় মূল্য কত, 16,800 হচ্ছে সম্পত্তির ক্রয় মূল্য। এখন আমার যে মোট অবচয় হইল 3,500, তার মানে মাসিক কত চলে যাচ্ছে? মাসিক যে 350 টাকা করে অবচয় হয়ে যাচ্ছে, সম্পত্তি ক্ষয় হয়ে যাচ্ছে, ক্ষয় হয়ে যাচ্ছে, এইটাকে আমার কি বলতেছে? ব্যয় বন্টন প্রক্রিয়া। যে তুমি মাসে মাসে, প্রতি মাসে মাসে কত টাকা করে বন্টন করতেছো? 350 টাকা, 350 টাকা, 350 টাকা। এইভাবে তুমি যদি 4 বছর ব্যয় বন্টন করো, তোমার সম্পত্তির মূল্য 16,800 পুরোটাই কি হয়ে যাবে? নিঃশেষ হয়ে যাবে। এটা কি হবে? পুরোটাই নিঃশেষ হয়ে যাবে। ভাইয়া, অবচয় কি অদৃশ্যমান লেনদেন? অবচয়কে আপনি কখনো দেখছেন? আপনি দেখেন নাই, কিন্তু এটা আপনার ব্যবহার জনিত ক্ষতি হয়ে যাচ্ছে। আপনি দেখতেছেন সম্পত্তি, আপনি দেখতেছেন সম্পত্তি যে ভাইয়া এটা আমি 10,000 টাকা দিয়ে ক্রয় করছি, কিন্তু 1 দিন 2 দিন 3 দিন পরে যখন আমি যাব, এটাকে আমাকে বলছে ভাইয়া 8,000 টাকা। তার মানে ভাইয়া 2,000 টাকা কই গেছে? ভাইয়া 2,000 টাকা ক্ষয় হয়ে গেছে, অবচয় হয়ে গেছে। তার মানে এই 2,000 টাকার যে ক্ষতিটা, এটা আমি দেখতেছি না। তাহলে এটা হচ্ছে আমার অদৃশ্যমান। ব্যয় বন্টন কিভাবে করতেছে? মাসে মাসে, বছরে বছরে যে অবচয়টা হয়ে যাচ্ছে, একটা সময় পর এই সম্পত্তির কোনো কি থাকবে না? মূল্য থাকবে না। কেন থাকবে না? কারণ ব্যয় বন্টন হয়ে গেছে। বলেন সবার ক্লিয়ার হয়েছে কিনা? বলেন যারা ক্লিয়ার হন নাই এখন ক্লিয়ার হয়েছে কিনা। আচ্ছা, এটা কি বলছেন ভাইয়া? এটা হচ্ছে ডি নাম্বারটা, আর্থিক বিবরণী কি নয়? ভাইয়া, আর্থিক বিবরণী লিপিবদ্ধকরণ প্রক্রিয়ার অংশ নয়। লিপিবদ্ধকরণ প্রক্রিয়ার অংশ হচ্ছে 3টা। এটা হচ্ছে 1 নাম্বারটা, এটা হচ্ছে 2 নাম্বার, এবং এটা হচ্ছে 3 নাম্বার প্রশ্ন। এটা হচ্ছে, তাহলে অবলোপন কোন লেনদেন? অবচয়, অবলোপন, শূন্যীকরণ, তিনটাই একই, কিন্তু একটা হচ্ছে দৃশ্যমান, আরেকটা অদৃশ্যমান, আরেকটা হচ্ছে খনিজ সম্পদের জন্য। তিনোটাই অদৃশ্যমান, তিনোটাই অনগদ লেনদেন, তিনোটাই কি হবে? অদৃশ্যমান, অনগদ, আন্তঃলেনদেন। আন্তঃলেনদেন মানে প্রতিষ্ঠানের ভেতরেই হয় এগুলো। ক্লিয়ার ভাইয়া সবার? অবচয়, অবলোপন, শূন্যীকরণ তিনোটাই একই কথা, কিন্তু অবচয় হচ্ছে ভাইয়া দৃশ্যমানের জন্য, অবলোপন হচ্ছে অদৃশ্যমান, আর শূন্যীকরণ হচ্ছে ভাইয়া খনিজ সম্পদের জন্য। আর 17 অ্যান্সার কত হবে? 17 অ্যান্সার হবে ডি নাম্বারটা। আই হোপ 17 ক্লিয়ার। ওকে, 18 নাম্বার প্রশ্ন, দেখি অ্যান্সার করেন। ওকে, ক্লিয়ার শোভন। ওকে, 18 নম্বর প্রশ্নে চলে আসেন। যে জুন 13 তারিখে ধারে বিক্রয় 7,500 টাকা। এখন শর্ত হয়েছে 2/10 এন, এন 13, এন 30। এখন জুন 15 তারিখে 500 টাকার পণ্য ফেরত। ওকে, এরপর এখন আপনার বলছে 23 তারিখে যদি আপনি পূর্ণ নিষ্পত্তি করেন, তাহলে কত টাকা আদায় করা হবে? সহজ একটা প্রশ্ন, আমরা সবাই জানি, আমরা সবাই পারি। সবাই ক্যালকুলেশন করে ফেলেন, সবাই ক্যালকুলেশন করে ফেলেন, তাহলে হয়ে যাবে। আচ্ছা, ক্লিয়ার 100%। ওকে, আলহামদুলিল্লাহ, প্রতিটা বিষয় 100 ক্লিয়ার করে যাবেন। দেখি নেক্সট প্রশ্ন অ্যান্সার করেন। নেক্সট প্রশ্ন। আচ্ছা, 6,860 টাকা। ওকে, 6,850 টাকা, 50 টাকা। আচ্ছা, 50 টাকা হবে, ঠিক আছে। আচ্ছা, সামিরা বলছে এবং আয়ান বলছে, বাকিরা একটু আমাকে অ্যান্সার করে দেন, বাকিরা একটু আমাকে অ্যান্সার করে দেন। এ নাম্বারটা, আচ্ছা ঠিক আছে, কত হবে ভাইয়া? এ নাম্বারটা, তার মানে ভাইয়া 7,500 টাকা লেনদেন 13 তারিখে, 10 দিনে যদি পরিশোধ করি 2% বাট্টা দিবে, আর নর্মালি 30 দিনে পরিশোধ করতে হবে। এর মধ্যে পণ্য ফেরত দেয়, 500 টাকার পণ্য ফেরত, তার মানে বাকি আছে ভাইয়া 7,000 টাকা। এখন এটা 23 তারিখে পরিশোধ করছি, 13 থেকে 23, 10 দিনের মধ্যে পরিশোধ। তার মানে বাট্টা কয় পার্সেন্ট? 2%। 2% মানে কত? 2% মানে 140। তার মানে বাকি থাকবে কত? বাকি থাকবে কত? 60 টাকা। আচ্ছা, অপশনে 60 টাকা নাই, কত হবে? ঠিক আছে, এ নাম্বারটা হবে।
এ নাম্বারটা 60 টাকা হবে, হ্যাঁ 60 হবে, 60 হবে। অ্যান্সারে ভুল আছে ভাইয়া, না ভুল বলতে একটু 10 টাকার পার্থক্য। সো এখানে কত হবে, 60 টাকা হবে। হ্যাঁ ক নাম্বারটা হবে, ক নাম্বারটা। 7,000 টাকা 2%, ভাইয়া কত আসবে, 140 টাকা আসবে, তার মানে বাকি টাকাটা আমি কি করব, পরিশোধ করব। অ্যান্সার হবে এ নাম্বারটা, এ নাম্বারটা। বুঝতে পারছেন, বুঝতে পারছেন, আলহামদুলিল্লাহ। অ্যান্সার হবে এ নাম্বারটা, এ নাম্বারটা হবে, এ নাম্বারটা হবে। ওকে, দেখি ভাইয়া নেক্সট প্রশ্ন চলে আসেন তো, নেক্সট প্রশ্ন চলে আসেন। উদ্দীপক পরে 19 এবং 20 এর অ্যান্সার দিতে বলছে। প্রারম্ভিক মজুদ পণ্য 60,000 টাকা, কৃত পণ্যের ব্যয়, ক্রয়কৃত পণ্যের ব্যয় 3,80,000 টাকা, সমাপ্তি মজুদ 50,000 টাকা, তা পরিচালন ব্যয় হচ্ছে 1,50,000 টাকা। আপনাকে বলছে বিক্রয় আয় 4,50,000 টাকা। আপনাকে বলছে বিক্রিত পণ্যের ব্যয় কত টাকা, বিক্রিত পণ্যের ব্যয় কত টাকা, বিক্রিত পণ্যের ব্যয় কত টাকা হবে, বিক্রিত পণ্যের ব্যয় কত টাকা হবে, দেখি আমাকে একটু অ্যান্সার করে দেন। এটা আমরা সবাই পারি। বিক্রিত পণ্যের ব্যয় সূত্র কি ভাইয়া, বিক্রিত পণ্যের ব্যয় সূত্র কি, প্রথমত প্রারম্ভিক মজুদ পণ্য, প্রারম্ভিক মজুদ, প্রারম্ভিক মজুদ যোগ নিট ক্রয়, অর্থাৎ যোগ নিট ক্রয় এবং ক্রয় সংক্রান্ত খরচ, যোগ ক্রয় সংক্রান্ত খরচ আসবে, মাইনাস কি, মাইনাস সমাপনী মজুদ, মাইনাস সমাপনী মজুদ। তাহলে আমরা কি পাবো, আমরা পাবো বিক্রিত পণ্যের ব্যয়। প্রারম্ভিক মজুদ কত ভাইয়া, প্রারম্ভিক মজুদ পণ্য ভাইয়া 60,000 টাকা, 60,000 টাকা। কৃত পণ্যের ব্যয় 3,80,000 টাকা। ওকে, খুব ভালো। আর কিছু আছে, আর কিচ্ছু নাই। আর একটা কি যাবে, 50 টাকা মাইনাস যাবে সমাপনী মজুদ পণ্য, তার মানে আছে কত, আছে কত, 3,90,000 হবে, 3,90,000 হবে, 3,90,000 টাকা হবে। ঠিক আছে, 3,00,000 কত হবে, 4,40,000 থেকে 3,90,000 টাকা হচ্ছে আমার বিক্রিত পণ্যের ব্যয়। 4,00,000 টাকা হচ্ছে কি আমার বিক্রিত পণ্যের ব্যয়, 4,00,000 টাকা কি হবে আমার, 3,90,000 টাকা হবে আমার বিক্রিত পণ্যের ব্যয়। ওকে, তাহলে 19 নাম্বার প্রশ্ন আমার বোঝানোর কিছু না, আমি সমাধান করে দিছি, আপনারা খুব ভালো পারেন এগুলো। ওকে, আচ্ছা বি নাম্বারটা, বি নাম্বারটা ওকে, অ্যান্সার আমি পাই গেলাম। এখন ভাইয়া 20 নাম্বার আপনাকে কি বলছে, 20 নাম্বার আপনাকে বলছে মোট লাভ কত টাকা হবে এবং নিট লাভের পরিমাণ কত টাকা হবে। মোট লাভ বের করতে বলছে এবং কি বের করতে বলছে, নিট লাভের পরিমাণ বের করতে বলছে। সো আমি আবার প্রশ্নে চলে যাচ্ছি, আপনারা একটু প্রশ্নটা দেখেন, এরপরে মোট লাভ এবং নিট লাভ বের করে দেন। নেক্সট প্রশ্ন, 20 নাম্বার প্রশ্ন হচ্ছে মোট লাভ কত টাকা, নিট লাভ কত টাকা। সো বিক্রিত পণ্যের ব্যয় পাইলাম, এখন আমরা কি বের করব, মোট লাভ বের করব আর নিট লাভ বের করব। 20 নাম্বার প্রশ্ন বলছে কি মোট লাভ কত, মোট লাভ, এরপরে কি বলছে, নিট লাভ। ওকে, মোট লাভ এবং নিট লাভ বের করতে বলছে। অ্যান্সার করে ফেলেন, অ্যান্সার করে ফেলেন। বিক্রিত পণ্যের ব্যয় কত পাইলাম, বিক্রিত পণ্যের ব্যয় পাইছি 3,90,000 টাকা। বিক্রয় দেয়া আছে তো, হ্যাঁ দেয়া আছে 4,50,000, 4,50,000। ওকে, 4,50,000 বসাইলাম। বিক্রিত পণ্যের ব্যয় কত, 3,90,000 বসানো হইলো। এখন যদি বিয়োগ করে দেই, মোট মুনাফা কত, মোট মুনাফা 60,000 টাকা। এটা কত, এটা হচ্ছে মোট মুনাফা পেলাম। পরিচালন খরচ কত, 15,000 টাকা। পরিচালন 15 বাদ দিলাম, বাদ দেওয়ার পরে কত, পরিচালন নিট মুনাফা কত, নিট লাভ হচ্ছে 45,000 টাকা। 60,000 হবে, 45,000 টাকা হবে। ওকে, শাহরিয়ার অ্যান্সার করে দিছে, আমার অ্যান্সার চলে আসছে। মোট লাভ কত হাজার টাকা পাইলাম ভাইয়া, মোট লাভ পাইলাম 60,000 টাকা। এখান থেকে পরিচালন খরচ 15,000 টাকা বাদ দেওয়ার পরে নিট লাভ পাইলাম কত, নিট লাভ পাইলাম 45,000 টাকা, 45,000 টাকা। 60,000 টাকা, 45,000 টাকা। তাহলে আমাদের অপশন আছে কত, অপশন হচ্ছে সি নাম্বারটা, অপশন হচ্ছে কত, সি নাম্বারটা। মোট লাভ কত, 60,000, নিট লাভ হচ্ছে 45,000 টাকা। মোট লাভ 60,000, নিট লাভ হচ্ছে 45,000 টাকা। সি নাম্বারটা হবে, সি নাম্বারটা হবে, সি নাম্বারটা হবে। তাহলে আমরা কিভাবে মোট লাভ বের করছি, নিট লাভ বের করছি, আমরা খুব ভালোভাবে সমাধান করলাম, খুব ভালোভাবে সমাধান করলাম। ওকে, সো আমাদের 20টা প্রশ্ন শেষ, আমাদের 20টা প্রশ্ন শেষ। এখন আমাকে একটু বলেন তো ভাইয়া, 20টা প্রশ্ন সবার 100 ক্লিয়ার হয়েছে কিনা, সবার 100 ক্লিয়ার হয়েছে কিনা, সবার 100 ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু বলেন। 20টা প্রশ্ন আমি সমাধান করলাম, তো এই 20টা প্রশ্নের পিছনেও আমি আপনাকে অনেকগুলো ডিটেলস, অনেকগুলো বিস্তারিত ভালোভাবে ক্লিয়ার করছি। আপনার 100 ক্লিয়ার হয়েছে কিনা।
সবাই আমরা যারা ক্লাস করছি নিয়মিত ক্লাস করবেন ভাইয়া। জাস্ট কথা হচ্ছে একেবারে ফ্রি কোর্স করাচ্ছে, একেবারে ফ্রিতে পড়াচ্ছে। 30 দিন আপনাকে আমি পুরো ডিটেলস, পুরো বিস্তারিত সবগুলো ক্লিয়ার করে দিব। সো ওভারঅল ক্লিয়ার করে যাবেন ইনশাল্লাহ। জি ভাইয়া আলহামদুলিল্লাহ ক্লিয়ার। সো এগুলো যদি আমি সমাধান করি, আমার এইচএসসির মধ্যে অ্যাকাউন্টিং আমার 30টা এমসিকিউ এর মধ্যে 30-এর মধ্যে ন্যূনতম 28 পাওয়া আমার জন্য কোনো ব্যাপার না। 28 পাওয়া কোনো ব্যাপার না। আলহামদুলিল্লাহ ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। তাহলে তাহলে জাস্ট কি করবেন ভাইয়ার জন্য, একটু ক্লাসের মধ্যে একটু বন্ধুদেরকে মেনশন করে দিবেন, একটু মেনশন করে দিবেন, অথবা গ্রুপে একটু জয়েন করে দিবেন, পেজে ইনভাইট করে দিবেন, পেজে একটু কি করবেন ইনভাইট করে দিবেন। জাস্ট এটা হচ্ছে কাজ, আপনাদের থেকে আর বেশি কিছু চাওয়ার নাই, আপনার থেকে বেশি কিছু চাওয়ার নাই। আচ্ছা, আর একটা বিষয়, আমাদের কি আছে, মেসেঞ্জার গ্রুপ আছে। যারা ক্লাস করবেন নিয়মিত বা পেজে আছেন, যারা গ্রুপে জয়েন নেই, ক্লাস শেষে আমাকে একটা মেসেজ দিবেন, আমি আপনাদেরকে গ্রুপে জয়েন করে দিব, আর আমি পিডিএফটা আমি সেই গ্রুপে দিয়ে দিব। তো ক্লাস শেষে কি করবেন, ক্লাস শেষে একটু ভাইয়াকে পেজে মেসেজ দিবেন যে ভাই আমি গ্রুপে জয়েন নাই, আমি গ্রুপে জয়েন হতে চাই, আমি আপনাকে লিঙ্ক দিয়ে দিব। আর গ্রুপে জয়েন করার পর আপনার বিভিন্ন ফ্রেন্ডকে গ্রুপে একটু জয়েন করে দিবেন। সো 30 দিনের যে আমাদের কোর্সটা, 30 দিনের আজকে আমাদের দ্বিতীয় দিন শেষ, আজকে আমাদের দ্বিতীয় দিন শেষ। তো এভাবে আমরা আরো আরো কতদিন বাকি আছে, আরো 28 দিন। এটা হচ্ছে আমাদের কোর্সের সময়। 28 দিনের পরে আমি আরো অনেক পড়াবো। সো যথেষ্ট সময় আছে, ধৈর্য ধরে পড়াশোনা করেন, ইনশাল্লাহ ভালো কিছু করা অবশ্যই সম্ভব। আর যারা গ্রুপে জয়েন নাই, ক্লাস শেষে আমাকে একটু পেজে মেসেজ দেন, আমি আপনাকে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনি জয়েন করে নেন। সো এতটুকুই, কালকে আবার দেখা হবে ইনশাল্লাহ। ভাইয়া আর কথা না বাড়াই, ভালো থাকেন, সুস্থ থাকেন, পড়ালেখার মধ্য দিয়ে থাকেন। আসসালামু আলাইকুম।